আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি জসিন্তা জিনিয়া। গুম স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে আতঙ্ক আর উদ্বেগের আরেক নাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন দাবানলের মতো ছড়িয়ে স্বৈরাচার পতনের দিকে ধাবিত হয়, তখনই আন্দোলন দমাতে ছাত্রনেতাদের রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তুলে নেয় তৎকালীন ফ্যাসিস্ট সরকার। গুম অবস্থায় জীবন নাশের হুমকি দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হলেও থেমে যায়নি আন্দোলন। 2024 জুলাই গণ অভ্যুত্থানের সেই সময়ের কিছুটা তুলে ধরছেন আপেল শাহরিয়ার। বৈষম্য বিরোধী আন্দোলনের স্ফুলিঙ্গ যখন দাবানলের মতো সারা দেশকে অগ্নিগর্ভ করে তুলছে, তখনই তা বানচালে গুম, নির্যাতন ও ধরপাকড় শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 20 জুলাই মধ্যরাতে বন্ধুর বাসা থেকে তুলে নেওয়া হয় সমন্বয়ক নাহিদ ইসলামকে। দুদিন নিখোঁজের পর তাকে ফেলে রাখা হয় পূর্বাচলে রাস্তার পাশে। 26 জুলাই হাসপাতাল থেকে নাহিদ সহ 3 জনকে ডিবিতে তুলে নেওয়া হয়। এরপর দিন নেওয়া হয় আরও 3 জনকে। আমাদের কাছে তারা যোগাযোগ করেছিল, সেই জন্যই তাদেরকে আমরা নিরাপদ হেফাজতে নিয়ে আসছি। যে 6 জনকে ডিবিতে আটকে রাখা হয় তাদের একজন আবু বাকের। তিনি জানালেন রাষ্ট্রযন্ত্রকে কিভাবে অপব্যবহার করা হয়েছিল সেদিন। 19 তারিখে নাহিদ ইসলামকে আপনারা জানেন যে ওনাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, একই সাথে আসিফ মাহমুদ এবং আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। আমাকে প্রায় 4.5 ঘন্টা আটকে রাখা হয় রুমটাতে। আমাকে কিছুক্ষণ মারধর করার পর আমি স্ত্রীটা ফেসবুকে লিখেছিলাম একদম গুছিয়ে। তো বেশ কিছুক্ষণ মারধর করার পর আমাকে হাত বেঁধে আবার রেখে দেওয়া হয়। এবং ওইখানে সবচেয়ে কষ্টের বা অসহনীয় যেটা ছিল সেটা হচ্ছে যে গলা শুকিয়ে, জিহ্বা শুকিয়ে, মুখ শুকিয়ে কাঠের মতো হয়ে যায়, মানে এরকম একটা সিচুয়েশন। এবং পানি চাইছে, ওরা হচ্ছে যে এরকম বোতলের মুখে করে, এই যে বোতলে যে চিপিতে করে একটু একটু করে পানি দিচ্ছে আর কি। ঘড়িটা দেখি যখন 4টার মতো বাজে, আর আমাকে যখন ছাড়ে তখন 8:30 বাজে। তো আমি হয়তো ভাবছিলাম যে মানে ডিবির তো অনেক গল্প আগে শুনছি যে হয়তো নিয়ে শ্যুট করে দিতে পারে, যে কোনো কিছু করতে পারে, বা যেভাবে বড় জমটুপি পরাইছিল, মানে অনেক বড় জমটুপি একদম একটু পর্যন্ত চলে আসে, নিঃশ্বাস নেওয়া যায় না, এরকম একটা সিচুয়েশন ছিল। তো এটা আমার জন্য একটা খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জীবন নাশের হুমকি, মানসিক ও শারীরিক নির্যাতন করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয়, যদিও আন্দোলন ছিল চলমান। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। শিক্ষার্থীদের গুম ও নির্যাতনের প্রতিবাদে মাঠে নামে শিক্ষক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের সকলকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। নিজেদের আচরণ সংযত করুন। আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়া ঠেকাতে ঢাকার বাইরেও শিক্ষার্থীদের গুম নির্যাতন করে আইন শৃঙ্খলা বাহিনী। গুম হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতৃস্থানীয় শিক্ষার্থীরাও। কাজলা গেটে দিয়ে প্রবেশ করার সময় আমাকে মূলত পুলিশ গ্রেপ্তার করে। আমাকে প্রচণ্ড কিল, ঘুষি এগুলো মারা শুরু করে। ভয়াবহ অবস্থায় আমি কয়েকবার পড়েও যাই, এবং সেইখানে আমার বিশ্ববিদ্যালয়ের আরও ছোট ভাই বাদার অনেকেই ছিল। 24 ঘন্টার বেশি সময় আমাকে রাখে মূলত। ও এর মধ্যে প্রথমে যখন গ্রেপ্তার করে তখন বিভিন্ন রকমের কথা আমাকে বলেছিল ডিসি মধুসূদন, যে তোকে যদি এখন গুম করে দিই, ক্রসফায়ার দিই, তাহলে তোকে রক্ষা করবে কেডা, তোকে ঠেকাবে কেডা, এরকম অনেক কথা বলেছিল। যতভাবে নির্যাতন করা যায় সব করেছিল। আমাকে অ্যারেস্ট করার পরে ওখানে 2-3-4 থাপ্পড় মেরে দিল, যে আমি মোটামুটি অজ্ঞান, এরকম একটা অবস্থা। তারপর 2 হাত বেঁধে আমাকে গাড়িতে বসালো। তারপর যে পাশে কনস্টেবল ছিল, আমি বললাম ভাই একটু মুখে পানি দিব। দেওয়ার পর আমাকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা গাড়িতে করে নিয়ে সারা শহর ঘুরলো। খুব কঠিন পরিস্থিতি, এখনও মানে কথাগুলো মনে হলে কান্না চলে আসে। বাসায় কিন্তু আমার পুলিশ গেছে, আমি যার কারণে কিন্তু বাসায় থাকতে পারিনি। সবার মনে কি ছেলেদেরকে তো যে নির্যাতন হচ্ছে আমাদেরকে নিয়ে যে কি করবে সেটার তো কোনো গ্যারান্টি নেই, কারণ তারা তো তখন ছেলে মেয়ে কিছু বাছবিচার করছিল না। এবং সেরকম হুমকি ধামকি, পুলিশ দ্বারা হ্যারাসমেন্ট, সব কিছুর শিকার কিন্তু পুরো আন্দোলন জুড়ে আমরা হয়েছি। আর তারপরে তো যখন আন্দোলন এক দফাতে রূপ নিল, তখন তো গোলাগুলি, মারামারি সব কিছুর সামনে যেয়েই আমাদেরকে আন্দোলনটা করতে হয়েছে। র্যাবের হাতে অ্যারেস্ট হই এবং আমাদেরকে বিস্ফোরক মামলা এবং সাবেক মুজিব হল পোড়ানোর যে মামলাটা, ওই মামলায় আমাদেরকে অ্যারেস্ট করে। এবং আমাকে অ্যারেস্ট করার পরে মতিহার থানায় যখন আমাকে চালান করে, এবং রাত্রে আমাকে প্রায় 9টার দিকে প্রায় তারা 1 থেকে 1.5 ঘন্টা
ওখানে পুলিশ শারীরিকভাবে প্রচুর নির্যাতন করে এবং নির্যাতনে তারা 2 জন চোখ বেঁধে যে পরিমাণ নির্যাতন করে এবং যে মারটা দেয় আমাকে ডিবি পুলিশ দ্বারা আমি গ্রেপ্তার হই। তারপরে তো আমার উপর নেমে আসে অবর্ণনীয় নির্যাতন। তবে আল্লাহর রহমতে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনার পলায়নের মাধ্যমে আমরা আবার মুক্ত গণতন্ত্র ফিরে পেয়েছি। আমাদের কথা বলার যে বাকস্বাধীনতা সেটা আমরা ফিরে পেয়েছি। গুমের সংস্কৃতি চালু করা স্বৈরাচার সরকার নিজেদের পতন ঠেকাতে পারেনি গুম আর সহস্র নির্যাতনেও। প্রতিকূলতা পেরিয়ে আসে তাদের পতনের এক দফা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। গোপালগঞ্জের টানা 4 দিনের কারফিউ 144 ধারা প্রত্যাহারের পর স্বাভাবিক হতে শুরু করেছে সেখানকার জনজীবন। গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত 8টার পর থেকে গোপালগঞ্জ জেলায় 144 ধারা ও কারফিউ বলবৎ থাকবে না। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেয়া হবে। এছাড়া অপরাধীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে। এই ঘটনায় এখন পর্যন্ত 4টি হত্যা মামলা সহ মোট 8টি মামলা দায়ের করা হয়েছে। এতে 8,500-এরও বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে আর গ্রেফতার করা হয়েছে 310 জনকে। এই বিষয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন সারমাদ। সারমাদ, রাতে গোপালগঞ্জে কারফিউ তুলে নেওয়ার পর সেখানকার চিত্র কেমন দেখছেন? চার দিন পর জেলা প্রশাসন 144 ধারা এবং কারফিউ প্রত্যাহারের পর গোপালগঞ্জে স্বাভাবিক হতে শুরু করেছে। সর্বত্র মানুষের আনাগোনা শুরু হয়েছে। দোকানপাট, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান যথারীতি চলছে। এই কয়েকদিন মানুষের ভিতরে একটা আতঙ্ক ছিল, মানুষ ঘর থেকে বের হয়নি। কারফিউ ছিল, 144 জারি ছিল, যার কারণে মানুষ ঘর থেকে বেরোয়নি এবং পাশাপাশি একটা আতঙ্ক ছিল যে গ্রেপ্তার। এই গ্রেপ্তার আতঙ্ক এখনো বিরাজ করছে। মানুষ বেরোলেও কিন্তু তাদের ভিতরে একটা অজানা গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। এই যে গ্রেপ্তার আতঙ্কের কারণে আপনার অলরেডি কোটালীপাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে যাতে নিরীহ মানুষকে যাতে গ্রেপ্তার না করা হয় এবং 10:30টায় আজ 10:30টায় গোপালগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে এই গণগ্রেপ্তারের প্রতিবাদে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। আর সার্বিক পরিস্থিতি এই পর্যন্ত মোট 8টি মামলা দায়ের হয়েছে, 4টি হত্যা সহ 8টি মামলায় 8টি মামলায় আসামি করা হয়েছে 8,408 জনকে এবং গ্রেপ্তার করা হয়েছে এই পর্যন্ত 301 জনকে। গোপালগঞ্জে সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক দিকে যাচ্ছে। দোকানপাটের ব্যবসায়ীরা বলছে যে আমরা টানা 4 দিন দোকানপাট খুলতে পারিনি, এখন তারা খুলছে এবং তাদের একটু আবার জনগণ একটু কম আসছে আতঙ্কের কারণে, গ্রেপ্তার আতঙ্কের কারণে। সেক্ষেত্রে মানুষ চাচ্ছে যে এটা আতঙ্কটা পুরো কেটে যাক এবং যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা হোক, যারা নিরপরাধ তাদেরকে না গ্রেপ্তার করা হোক, এই তাদের দাবি। এই ছিল গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি। দর্শক, গোপালগঞ্জ থেকে জানছিলাম কারফিউ পরবর্তী অবস্থা। 48তম বিশেষ বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। এতে মোট 5,206 জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে সহকারী সার্জন পদে 4,695 জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন 511 জন। গত রাত 12টার দিকে এই ফল প্রকাশ করা হয়। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের 6 আগস্ট থেকে শুরু হতে যাওয়া মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে সংবাদ মাধ্যম, পিএসসি ওয়েবসাইট এবং SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ডাকযোগে কাউকে সাক্ষাৎকার পত্র পাঠানো হবে না। দর্শক, সকালে খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।